সবাইকে 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত। আজকে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়ব, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। মূল আলোচনায় যাওয়ার আগে আমি নিজের পরিচয়টা দিই। আমি সাকিব বিন রশিদ। আমি 10 মিনিট স্কুলে চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছি। তার পাশাপাশি আমি দীর্ঘ সময় ধরে 10 মিনিট স্কুলে সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়াই। অনেকেই হয়তো এর আগেও আমার সাথে সাধারণ জ্ঞানের লাইভ ক্লাসে কিংবা টিউটোরিয়ালে জয়েন করেছেন। যারা আমার পুরাতন ছাত্র রয়েছেন, যারা নতুন ছাত্র রয়েছেন, তাদের সবাইকে এই ক্লাসে স্বাগতম। এই ক্লাসের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 বর্ষে ভর্তি হয়েছিলাম এবং আমি যে ইউনিটটাতে ভর্তি হয়েছিলাম সেটাও সাধারণ জ্ঞান ইন্টেন্সিভ একটা ইউনিট, অর্থাৎ সেটার অ্যাডমিশন টেস্টে অর্ধেক নম্বরই ছিল সাধারণ জ্ঞানের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট, সেখানে পরীক্ষাতে আমি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে পড়াশোনা করি। আমার অ্যাডমিশন টেস্টের র্যাঙ্ক ছিল 116। যাই হোক, আমি যেই বছর থেকে নিজে পরীক্ষা দিয়েছিলাম সেই বছর থেকেই আমি ছাত্র পড়াই এবং সাধারণ জ্ঞান পড়াচ্ছি গত 6-7 বছরেরও বেশি সময় ধরে। এবং সাধারণ জ্ঞানের প্রতি আমি অনেক বেশি প্যাশনেট। আমি এই জিনিসগুলো নিজে চর্চা করার চেষ্টা করি, মাঝে মাঝে খোঁজ খবর রাখার চেষ্টা করি যে আশেপাশে কারেন্ট অ্যাফেয়ার্স কি হচ্ছে। এবং এটা চর্চা করতে করতে আমি যেটা খেয়াল করেছি যে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সাধারণ জ্ঞান জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকে মূল ক্লাসে যাওয়ার আগে তাই সাধারণ জ্ঞানের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। আপনি যে কোনো পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে যান তাহলে দেখবেন যে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি, এই দুটো ফ্যাকাল্টিতে যে কোনো জায়গায় যদি আপনি পরীক্ষা দিতে চান, পড়তে চান, তাহলে অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে কিছুটা হলেও সাধারণ জ্ঞান অবশ্যই পড়তে হবে, প্রস্তুতি নিতে হবে। নম্বর ভ্যারি করে, এক জায়গায় বেশি এক জায়গায় কম, কিন্তু সব জায়গায় সাধারণ জ্ঞানের পরীক্ষাটা দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ঘ ইউনিটে, খ ইউনিটে, এমনকি আবার চ ইউনিটেও একটু সাধারণ জ্ঞান রয়েছে। পাশাপাশি মেডিকেলে আপনি পরীক্ষা দিতে যাবেন, সেখানে তো সাধারণ জ্ঞান আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন, সেখানটা তো আপনাকে সাধারণ জ্ঞান পড়তে হবে, লিখতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়ার পরে যদি কোনো একটা সময় বিসিএস এর জন্য পড়াশোনা করেন কিংবা অন্যান্য চাকরিতে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাকে সাধারণ জ্ঞানের উপরে বিস্তর প্রস্তুতি নিতে হবে। সুতরাং সাধারণ জ্ঞান পড়াটা একটা ইনভেস্টমেন্ট। আমি যেমন নিজে একটা সময় সাধারণ জ্ঞান পড়িয়েছি, পড়তে পড়তে নিজের অনেক পড়া হয়ে গিয়েছে। দ্যাট ইজ এন ইনভেস্টমেন্ট। আমি যদি ভবিষ্যতে কখনো বিসিএস পরীক্ষা দিতে চাইতাম, সেক্ষেত্রে আমার অনেক বেশি কাজে লাগতো জিনিসটা। আশা করি আপনারা অনেকে বিসিএস এ ভবিষ্যতে অ্যাপ্লাই করবেন। তাই এই ক্লাসগুলো স্বল্প মেয়াদের জন্য পড়বেন না, ক্লাসগুলো দীর্ঘ মেয়াদের জন্য পড়বেন। আত্মস্থ করবার চেষ্টা করবেন। ওই মস্তিষ্কে ভরে নিয়ে কোনো রকমে ক্লাসরুমে গিয়ে বমি করে দেয়া, এটা আমরা করবো না। আমরা একটু আত্মস্থ করবার চেষ্টা করবো। এবার আজকের ক্লাসটা নিয়ে একটু কথা বলি। আজকের ক্লাসটা ইতিহাস বিষয়। আমি যদি ক্লাসের ভিতরে একটু প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আজকের ক্লাসটা ইতিহাস নিয়ে। ইতিহাস বিষয়ে অনেক প্রশ্ন কিন্তু প্রতি বছরই বিভিন্ন ইউনিটে হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট বা খ ইউনিটে খেয়াল করেন, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের যেই বিষয়গুলো রয়েছে বা যেই অ্যাডমিশন টেস্ট রয়েছে, সেখানটাতে যদি খেয়াল করেন দেখবেন যে ইতিহাস সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। আজকে সেই ইতিহাসের এই অংশগুলো নিয়ে আলোচনা করব। ভাষা আন্দোলন, পাকিস্তান শাসনামল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ও চলচ্চিত্র, পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সাহিত্য নিয়ে আলোচনা হবে এবং আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন দিন, তারিখ, সময়, ব্যক্তিবর্গ, তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। এবার আসুন আমরা সরাসরি আমাদের যে ক্লাসের বিষয়বস্তু রয়েছে সেই ক্লাসের বিষয়বস্তুতে চলে যাই। ভাষা আন্দোলন। আমাদের এই ক্লাসের প্রথম যে আলোচনার বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলন নিয়ে যখন আলোচনা করতে শুরু করি, আমাদের আলোচনাটা শুরু করতে হয় তমুদ্দুন মজলিস দিয়ে। কারণ ভাষা আন্দোলনের প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। এটা কেন বলা হয়? কারণ তমুদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের বাঙালি জাতিসত্তার একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল, যেখান থেকে আমরা যে বাঙালি, আমাদের বাঙালি যে সংস্কৃতির চর্চা, সেগুলো করা হতো। এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালের 1 সেপ্টেম্বর এবং সেই প্রতিষ্ঠা কাল থেকেই বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি নিয়ে তমুদ্দুন মজলিসে কাজ করা হতো, আলোচনা করা হতো। এখান থেকেই আমাদের মধ্যে একটি জাতি সচেতনতা সৃষ্টি হয়। তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? প্রশ্ন হতে পারে যে এর রচয়িতাকে। অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন,
আবুল মনসুর আহমেদ, এই 3টি নাম মনে রাখা প্রয়োজন। অধ্যাপক আবুল কাশেম, ডক্টর মোতাহের হোসেন, আবুল মনসুর আহমেদ মনে থাকা উচিত। হয়তো এভাবে প্রশ্ন হতে পারে নিম্নের কে প্রথম পুস্তিকা রচনা করেননি, বা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই পুস্তিকা রচয়িতা নন, এভাবে করেও প্রশ্নটি আসতে পারে। পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা এই ইতিহাসের অংশটুকু হয়তো অনেকেই জানি। মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ঢাকায় 1948 সালে। কেউ যদি স্পেসিফিক্যালি তারিখটা জানতে চান, 21শে মার্চ রেসকোর্স ময়দানে এবং 24শে মার্চ কার্জন হলে মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘোষণা দেন, এবং অবশ্যই পরবর্তীতে এখান থেকেই ব্যাপক একটি জনরোষ সৃষ্টি হয়। আমাদের পক্ষে অর্থাৎ বাঙালিদের পক্ষে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে 1948 সালের 23শে ফেব্রুয়ারি। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব জানান। এই প্রস্তাবের মাধ্যমে আমাদের যে বাঙালি জাতিসত্তা, সেটা যে পাকিস্তানে আমাদের একটি অধিকার রয়েছে, আমরা যে রাষ্ট্রভাষা চাইতে পারি, সেই সচেতনতাটা আমাদের মধ্যে আরো পোক্ত হয়। এরপরে যে ঐতিহাসিক, আন্তর্জাতিকভাবে যে ঐতিহাসিক ঘটনাটি, যেটা আমরা অনেকেই জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করেন 21শে ফেব্রুয়ারি 1952 সালে। এই দিনটি আমাদের শুধুমাত্র বাঙালি ইতিহাসে নয়, বরং সমগ্র পৃথিবীর ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, যেখানটাতে আমাদের সাধারণ মানুষ, কেবলমাত্র ছাত্ররাই নন, খেটে খাওয়া মানুষ, মিলের শ্রমিক থেকে শুরু করে অনেকেই সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার দাবিতে রাস্তায় নেমে আসেন এবং নিঃস্বার্থভাবে তাদের জীবন দেন। এখানটাতে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো জানবো, কিন্তু আপাতত ওই সময়ে তারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন সেই জিনিসটা আমাদের জেনে নেওয়া দরকার। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, এবং ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন বিষয়ে একটা তথ্য দেয়া দরকার, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ ব্যতীত আরেকজন ব্যক্তি ছিলেন যিনি উর্দুকে রাষ্ট্রভাষা করবার ঘোষণা দিয়েছিলেন, তিনি হচ্ছেন খাজা নাজিমুদ্দিন। এই নামটাও মনে রাখা দরকার এই কারণে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার, এবং বাংলা তারিখ ছিল 8ই ফাল্গুন 1358, এবং পরবর্তী ইতিহাসটা হয়তো আমরা অনেকেই জানি। 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে 21শে ফেব্রুয়ারিকে। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। আমরা ভাষা আন্দোলনের কিছু উল্লেখযোগ্য শহীদ রয়েছেন, তাদের সম্পর্কে একটু জানবো। আমরা যখনই ভাষা আন্দোলনের শহীদদের নিয়ে কথা বলি, আমরা এই নামগুলো উচ্চারণ করি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। শহীদ সালাম, শহীদ শফিউর, শহীদ জব্বার, শহীদ রফিক এবং শহীদ বরকত। ইনাদের সম্পর্কে সাধারণত খুব গভীর প্রশ্ন, মানে তাদের ঐতিহাসিক অনেক প্রশ্ন হয় তা না, কিন্তু জেনে রাখা ভালো। যেমন শহীদ আব্দুল সালাম সম্পর্কে যদি একটু বলি, তার জন্ম ফেনী জেলার লক্ষণপুর গ্রামে। 1952 সালে আব্দুল সালাম পাকিস্তান ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। আমি যেটা বলছিলাম, শুধুমাত্র ছাত্ররা নন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু এই ভাষা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। তিনি 1952 সালে এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়ার পরে পুলিশের গুলিতে মেডিকেল কলেজের গেটে আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, এবং পরবর্তীতে 7ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এটাও লক্ষণীয় যে সকল ভাষা শহীদ কিন্তু 21শে ফেব্রুয়ারি শহীদ হয়েছেন ব্যাপারটা তা না, পরবর্তীতেও অনেকেই শহীদ হয়েছেন। অনেকে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে শহীদ হয়েছেন, অনেকে পরের একটি তারিখে আহত হয়েছেন এবং পরবর্তীতে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। শহীদ শফিউর রহমান সম্পর্কে বলতে চাই। শহীদ শফিউর রহমান শফিক, তার ডাকনাম শফিক, তার জন্ম 1918 সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে। তিনি পুলিশের গুলিতে যখন শাহাদত বরণ করেন তখন তার বয়স মাত্র 34 বছর। তিনি 1952 সালের 21শে ফেব্রুয়ারি পুলিশ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশের মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন তিনি অর্থাৎ 22শে ফেব্রুয়ারি তিনি ঢাকা শহরে মিছিলে নামেন, এবং 22শে ফেব্রুয়ারি নবাবপুর রোডে একটি মিছিলে পুলিশ যখন পিছন থেকে গুলি করে, তখন তিনি শহীদ হন। আবারও তিনি কিন্তু 21শে ফেব্রুয়ারি মারা যাননি, তিনি 22শে ফেব্রুয়ারি আন্দোলন করতে গিয়ে মিছিলে যখন পুলিশ গুলি করেছে তখন মারা গিয়েছেন। শহীদ আব্দুল জব্বার, তার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা দরকার। তা হচ্ছে তিনি ময়মনসিংহ জেলায় 1919 সালে জন্মগ্রহণ করেন। তিনি
ঘটনাক্রমে সেই সময়ে ভাষা আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করে ফেব্রুয়ারি মাসে, তার শাশুড়িকে নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন চিকিৎসা করাতে। তখন ঢাকা মেডিকেলে সামনে 21শে ফেব্রুয়ারি বিকাল 3:30টার পর পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালালে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। তাকে ছাত্ররা যখন হাসপাতালে নিয়ে যায়, রাতে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি তারিখেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা দেখেছি শহীদ সালাম কিন্তু মৃত্যুবরণ করেছেন 7ই এপ্রিল, শহীদ শফিউর রহমান মৃত্যুবরণ করেছেন 22শে ফেব্রুয়ারি, শহীদ আব্দুল জব্বার মৃত্যুবরণ করেছেন 21শে ফেব্রুয়ারি। শহীদ রফিক উদ্দিন আহমেদ, যার ডাকনাম রফিক, তিনি 21শে ফেব্রুয়ারির প্রথম শহীদ। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শহীদকে, তিনি হচ্ছেন প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ রফিক। তিনি মানিকগঞ্জ জেলায় 1926 সালে জন্মগ্রহণ করেন। খুব সাধারণত ভাষা শহীদদের জন্ম সাল সম্পর্কিত প্রশ্ন হয় না, খুবই রেয়ার। বিশেষ করে তারা কবে শহীদ হয়েছেন, তাদের কোন ঘটনাক্রমে তারা শহীদ হয়েছিলেন, এই তথ্যগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। 21শে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র জনতার উপর যখন গুলি চালানো হয়, তখন রফিক মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাথে সাথে মারা যান। অর্থাৎ তিনি প্রথম শহীদ। শহীদ আবুল বরকত, তিনি 1927 সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি 21শে ফেব্রুয়ারিতেই গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজে তাকে জরুরি বিভাগে ভর্তি করার পরে রাত 8টার সময় মৃত্যুবরণ করেন। ছোট্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মনে রাখতে হবে, তা হচ্ছে শহীদ বরকতের ডাকনাম আছে, একটা ডাকনাম হচ্ছে আবাই। আবাই এই নামটা আপনাদের মনে রাখতে পারলে খুবই চমৎকার হয়। এবার ভাষা আন্দোলনের প্রথম সম্পর্কে একটু কথা বলি। ভাষা আন্দোলনের প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, ভাষা সৈনিক গাজীউল হক এই গানটি রচনা করেন। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন রচনা করেন জহির রায়হান। প্রথম নাটক কবর রচনা করেন মুনির চৌধুরী, এবং এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল সর্বপ্রথমবার কারাগারের ভিতরে। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, জহির রায়হান নির্মাণ করেন চলচ্চিত্রটি, অনবদ্য একটি সৃষ্টি জহির রায়হানের। এবং প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, রচয়িতা হাসান হাফিজুর রহমান। এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে বাঙালির এই ভাষা আন্দোলনের ইতিহাস কেবলমাত্র রাস্তার মিছিলের ইতিহাস কিংবা সংঘাতের ইতিহাস নয়, এটি একটি সাংস্কৃতিক যুদ্ধেরও ইতিহাস। তাই প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গান, প্রত্যেকটি উপন্যাস, প্রত্যেকটি নাটক আমাদের সেই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই নাটকগুলি রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, তারা সবাই এক একজন ভাষা সৈনিক, কারণ ভাষার অধিকারকে, ভাত কাপড়ের অধিকারকে প্রতিষ্ঠা করতে তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা 21শে ফেব্রুয়ারির কথা বললেই একটা গান আমরা সবসময় উল্লেখ করি, তা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানের ইতিহাসটাও জেনে নেওয়া প্রয়োজন। এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, এবং গানটিকে দুবার সুর করা হয়। প্রথমে সুর করেন সুরকার আব্দুল লতিফ, পরবর্তীতে শহীদ আলতাফ মাহমুদ তিনি গানটির সুর করেন, যেটি পরবর্তীতে জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে আমরা যে সুরে গানটি গাই সেটি শহীদ আলতাফ মাহমুদ কর্তৃক সুরটি করা। তার আগে সুরকার আব্দুল লতিফ একটি সুর করেছিলেন। পরবর্তীতে আমরা সবাই জানি যে আলতাফ মাহমুদ 1971 সালের মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেন। এবং যেটা বলছিলাম, কবর নাটকটি সর্বপ্রথম মঞ্চস্থ হয়েছিল, এটাও জানা উচিত, 1953 সালে কারাগারের অভ্যন্তরে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে এই নাটকটি মঞ্চস্থ হয়। ভাষা আন্দোলনের আগে এবং পরে পাকিস্তান শাসনামলের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং তারিখ আমাদের একটু মনে রাখা দরকার। সেটি হচ্ছে, সবার আগে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। 1949 সালে যদি আপনি তারিখ জানতে চান, 23শে জুন। আমি 23শে জুন তারিখটা বেশ মনে থাকে আমার, তার কারণ হচ্ছে 23শে জুন একই সঙ্গে পলাশির যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সেই কারণটাতে আমার নামটা এটা মনে থাকে। 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ হয়, এবং আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 23শে জুন। দেখবেন দুটো তারিখ একসাথে আপনি মনে রাখতে পারবেন যদি এভাবে করে মনে রাখেন। এরপরে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে 1954 সালে, যে বিষয়ে আমরা বিস্তারিত জানবো।
তার আগে আমি একটু আওয়ামী মুসলিম লীগের যেই প্রতিষ্ঠার ঘটনাটি আছে সেইটা নিয়ে আরেকটু বিস্তারিত বলি। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান অঞ্চলের মানুষের প্রতিনিধিত্বকারী দল হিসেবে আবির্ভূত হয় আওয়ামী মুসলিম লীগ 1949 সালে 23 জুন। এই সময়টাতে প্রতিষ্ঠার সময় কারা কোন দায়িত্বে ছিলেন এটা জানা খুবই প্রয়োজন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। আরেকটা প্রশ্ন প্রায়শই হয়, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি দায়িত্বে ছিলেন? তিনি প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন। 1955 সালে আওয়ামী মুসলিম লীগের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ রাখা হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, আশা করি আপনারা সবাই মনে রাখতে পারবেন। যুক্তফ্রন্টের নির্বাচন, যেটা কিনা বাঙালির এই স্বাধিকারের সংগ্রামে কিংবা সেই পাকিস্তান শাসনামলে বাঙালির জেগে ওঠার সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং একই সাথে এটি একটি শিক্ষাও ছিল আমাদের জন্য যে বাঙালিরা যতই ক্ষমতা লাভ করুক নির্বাচনের মাধ্যমে, পাকিস্তানি শাসক গোষ্ঠী শোষক গোষ্ঠী কখনোই বাঙালিকে ক্ষমতা গ্রহণ করতে দিবে না। তো যুক্তফ্রন্টের নির্বাচন আমাদের জন্য একটি বড় শিক্ষণীয় অংশ ছিল। সেই সময় পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামে একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক জোট গঠন করার উদ্যোগ নেওয়া হয়। তো সেই জোটে কারা কারা ছিল তা আমরা ডান পাশের একটা টেবিলে দেখতে পাচ্ছি। আওয়ামী মুসলিম লীগ ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, কৃষক শ্রমিক পার্টি ছিল একে ফজলুল হক তার নেতৃত্বে, নিজামে ইসলাম ছিল মাওলানা আতাহার আলীর নেতৃত্বে, এবং গণতন্ত্রী দল ছিল হাজী দানেশের নেতৃত্বে। একটা ছোট্ট ভুল প্রায়শই হয়ে থাকে, কৃষক শ্রমিক পার্টি যে নামটি আমরা দেখতে পাচ্ছি একে ফজলুল হকের নেতৃত্বে, সেই দলটিকে অনেকেই কৃষক প্রজা পার্টি হিসেবে উল্লেখ করেন। এই দলটি যখন ব্রিটিশ শাসনামল ছিল তখন তার নাম ছিল কৃষক প্রজা পার্টি, পাকিস্তান শাসনামলে এর নাম কৃষক শ্রমিক পার্টি হয়ে যায়। অর্থাৎ যদি প্রশ্ন হয় যুক্তফ্রন্টের সদস্য কোন দলটি ছিল, সেক্ষেত্রে অবশ্যই কৃষক শ্রমিক পার্টি বলতে হবে, কৃষক প্রজা পার্টি আমরা বলতে পারবো না। এবার এই যুক্তফ্রন্টের নির্বাচনে একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে যুক্তফ্রন্ট। এই তিনজন যে নেতা, সেই তিন নেতা সম্পর্কে আমরা অনেকেই জানি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট একটি 21 দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ওই ইশতেহারের প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। আমরা অনেকেই জানি যে 1942 সালে শেরে বাংলা একে ফজলুল হকের মাধ্যমে একটি লাহোর প্রস্তাব পেশ করা হয়, যেখানটাতে দাবি করা হয়েছিল যে বাঙালিদেরকে অর্থাৎ পূর্ব পাকিস্তানকে একটি স্বায়ত্তশাসন প্রদান করতে হবে। তো সেই স্বায়ত্তশাসনের ব্যাপারটি আবারও এই 21 দফার মধ্যে উঠে আসে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা এবং মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুটো তথ্য দুটো মনে থাকা উচিত। 1954 সালের 8 থেকে 12 তারিখ পর্যন্ত এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে মোট 236টি মুসলিম আসনের মধ্যে 223টি আসন অর্জন করে যুক্তফ্রন্ট। এখানেতে মোট আসন ছিল 309টি, এর মধ্যে মুসলিম আসন ছিল 236টি, অমুসলিম আসন সহ সর্বমোট আসন পায় 236টি। অর্থাৎ 1954 সালের 3 এপ্রিল যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশাল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা এবং সরকার গঠন করতে সক্ষম হয়। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক, বঙ্গবন্ধু ছিলেন কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, তিনি যুক্তফ্রন্টের সরকারে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাগমারি সম্মেলন, এইটা সংক্রান্ত যে প্রশ্নটি হয় তা হচ্ছে কত সালে হয়েছে এই সম্মেলনটি? 1957 সালে এই কাগমারি সম্মেলনটি হয়। এরপরে রয়েছে আইয়ুব খানের ক্ষমতা দখল, 1958 সালের সামরিক শাসন। এটা খুবই পাকিস্তানের ইতিহাসের খুবই অভূতপূর্ব একটি মোড়, যখন সেই সময় পাকিস্তানের সরকারে যারা ছিলেন তাদেরকে উৎখাত করে
আইয়ুব খান ক্ষমতা দখল করেন। 58 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা এবং ফিরোজ খান নুনের সরকারকে বিলুপ্ত ঘোষণা করেন এবং সামরিক শাসন জারি করা হয়। পরবর্তীতে 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে পদচ্যুত করে সর্বময় ক্ষমতা অধিকারী হন। অর্থাৎ আইয়ুব খান মোটামুটি গায়ের জোরেই 27 অক্টোবর নিজেই একদম সুপ্রিম লিডার হয়ে যান পাকিস্তানের। সেখানটাতে পাকিস্তানের যে গণতন্ত্রের স্বপ্ন সেটা আবারও থমকে দাঁড়ায়। এরপরে যে অধ্যায়টি রয়েছে শিক্ষা আন্দোলন, এটা নিয়ে সাধারণত আমরা টেলিভিশন নিউজ মিডিয়াতে একটু কম আলোচনা দেখি, কিন্তু শিক্ষা আন্দোলনটা আমাদের স্বাধিকারের জন্য খুব বড় একটি পদক্ষেপ ছিল। 1958 সালে যখন আইয়ুব খান ক্ষমতায় আসেন, তিনি ক্ষমতায় আসার পরপরই একটি শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশনের প্রধান ছিলেন শিক্ষা সচিব SM শরীফ এবং এই কারণটাতে এই কমিশনের রিপোর্টটাকেও শরীফ কমিশন রিপোর্ট নামে আমরা চিহ্নিত করি। এই রিপোর্টের কিছু সুপারিশ ছিল যা কিনা আমাদের অর্থাৎ বাঙালিদের যাতে আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে না পারি, আমরা যাতে উন্নত হতে না পারি, এরকম কিছু সুপারিশ সেখানটাতে ছিল। যেমন শিক্ষার ব্যয় এমনভাবে বৃদ্ধি করা হয়েছিল যাতে উচ্চ শিক্ষা আমরা গ্রহণ করতে না পারি। ডিগ্রি কোর্স 2 বছরের পরিবর্তে 3 বছর করা হয়েছিল। হ্যাঁ, আবার বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি, কারিগরি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আসন সংকোচন। তো চারিদিক থেকে এমন নীতি গ্রহণ করা হচ্ছিল যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে না পারে, এবং তার কারণ শিক্ষাই কিন্তু যে কোনো জাতির জন্য উন্নয়নের একটা পাথেয়। তাই এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমাদের উন্নয়নটাকে থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। পরবর্তীতে 1960 সালে এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন জনগণ ক্ষোভে ফেটে পড়ে এবং সংগঠিত সমস্যা হচ্ছে আইয়ুব খান এত ব্রুটাল একজন ডিক্টেটর ছিলেন, সেই সময় তারা কোনো সংগঠিত আন্দোলনে তারা যেতে পারেনি। 1962 সালে সামরিক শাসন তুলে নেওয়া হলে এই শিক্ষা কমিশন এর বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয়, ছাত্র আন্দোলন গড়ে ওঠে এবং 62 সালের 17 সেপ্টেম্বর প্রদেশব্যাপী 144 ধারার মধ্যে হরতাল ডাকা হয়। পুলিশের সাথে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন মোস্তফা ও বাবুল নামক দুজন ব্যক্তি, দুজনে ঘটনাস্থলে শহীদ হন এবং পরবর্তীতে পরের দিন গুলিবিদ্ধ হন ওয়াজিউল্লাহ এবং তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের স্বাধিকারের আন্দোলনে এই 1962 সালের শিক্ষা আন্দোলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার অধিকার সচেতনতা, আমরা এর আগে যেমন ভাষার জন্য আন্দোলন করেছিলাম, পরবর্তীতে শিক্ষার জন্য যখন আমরা আন্দোলন করি তখন বোঝা যায় যে বাঙালি কেবলমাত্র ভাত কাপড় নিয়েই চিন্তা করে না, বাঙালি তার সাংস্কৃতিক অধিকার, তার উন্নয়নের অধিকার, তার শিক্ষার অধিকার, এগুলোর প্রতিও সে সচেতন এবং প্রয়োজনে তার জন্য বাঙালি রাস্তায় নামতে প্রস্তুত আছে, রক্ত দিতে প্রস্তুত আছে। এর পরপরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 6 দফা। আমরা 6 দফা সম্পর্কে অবশ্যই আমাদেরকে জানতে হবে। 6 দফাকে আমরা অনেকেই জানি যে বাঙালির মুক্তির সনদ হিসেবে আমরা জানি, তাই 6 দফার 6টি দফাও যদি আপনারা একটু পড়ে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়। শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য না, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনার জানা উচিত। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের অর্জনের উদ্দেশ্যে 6 দফা দাবি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারিখটা কবে? 1966 সালের 5ই ফেব্রুয়ারি। হ্যাঁ, লাহোরে বিরোধী রাজনৈতিক দলের সম্মেলনে। প্রথমত 5ই ফেব্রুয়ারি 1966 সালে, 66 সাল 6 দফায় 666, ওটা মনে থাকে কিন্তু। হ্যাঁ, তখন আওয়ামী লীগ কাউন্সিলে 18ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা পুস্তিকা প্রকাশ করা হয় যার নাম হচ্ছে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। হ্যাঁ, আর 6 দফা দিবস হিসেবে পালন করা হয় 7ই জুনকে। এই তারিখগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। 6 দফা দিবস 7ই জুন, কিন্তু সবার আগে এটি 5ই ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে বিরোধী রাজনৈতিক দলের সম্মেলনে পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটার পরে আমাদের যেই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে তা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। একটি ঐতিহাসিক মামলা যেখানটাতে পূর্ব পাকিস্তানের সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরো 34 জনের নামে এই মামলাটি করেন। মোট 35 জন মামলার আসামি ছিলেন। মামলার প্রকৃত নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য। 1968 সালে এই মামলাটি দায়ের করা হয় এবং এই মামলায় দাবি করা হয় যে শেখ মুজিব এবং অন্যান্যরা অর্থাৎ আরো 34 জন মিলে ভারতের সাথে মিলে
পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা আগরতলা ষড়যন্ত্র মামলা নামেই বেশি পরিচিত, কারণ মামলার অভিযোগে বলা হয়েছিল যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কথিত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল। তো এটা ছিল মামলার স্টেটমেন্ট। পরবর্তীতে 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়। তো আমরা সেই ঘটনাটাও জানবো এখনই। 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানা দরকার। এই অভ্যুত্থানের সূচনাই হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে, এবং এই মামলা থেকে সকল অভিযুক্তদেরকে নিষ্কৃতি দেওয়ার জন্য, এই মামলা খারিজ করে দেওয়ার জন্যই এই গণ অভ্যুত্থান শুরু হয়েছিল। 68 সালের নভেম্বর থেকেই কিন্তু ছাত্রদের মধ্যে অসন্তোষ শুরু হয়, যা পরবর্তীতে আইয়ুব বিরোধী আন্দোলনে পরিণত হয়। যে আন্দোলন এতদিন ধরে বাঙালি করতে পারছিল না, এখন তারা খুবই ফেটে পড়ে, তারা আর ঘরের মধ্যে তাদেরকে আটকে রাখা যায় না। এই আন্দোলন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ছাত্র, কৃষক, শ্রমিক সকলের মধ্যে। 1969 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ এবং ছাত্র ফেডারেশনের একাংশ মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং 11 দফা কর্মসূচি পেশ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 1969 সালের 4 জানুয়ারি এই সংগঠনটির নাম মনে রাখতে হবে, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংগ্রাম পরিষদে গণ অভ্যুত্থানের পিছনে অনেক ভূমিকা রয়েছে। তারা 11 দফা কর্মসূচি পেশ করে। এই 11 দফার মধ্যে কিন্তু ওই 6 দফার কেউ ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে 20 জানুয়ারি প্রতিবাদ মিছিলে গুলিবিদ্ধ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। এই শহীদ আসাদের নাম আমরা অনেকেই শুনেছি। পরবর্তীতে তার মৃত্যু এই আন্দোলনকে আরো বেগবান করে। পরদিন ছাত্রদের কর্মসূচিতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। 24 জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, মকবুল, রুস্তম এবং আলমগীর। এই মৃত্যুর খবর জনগণকে আরো ক্ষুব্ধ করে তোলে। পরবর্তীতে 15 ফেব্রুয়ারিতে কুর্মিটোলা ক্যান্টনমেন্টে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় এবং 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা নিহত হন এবং কারফিউ জারি করা হয়। 20 ফেব্রুয়ারি কারফিউ ভঙ্গ করে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করার জন্য। 22 ফেব্রুয়ারি এই ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং সকল অভিযুক্তকে নিষ্কৃতি প্রদান করা হয়। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে গণসংবর্ধনা দেওয়া হয় এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। একটা প্রশ্ন প্রায়শই হয়ে থাকে যে বঙ্গবন্ধু উপাধিতে কে ভূষিত করেন বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে? উত্তর হচ্ছে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ তখন তাকে এই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থান আমাদের সেই মুক্তি সংগ্রামের পথে অনেক বড় একটি পদক্ষেপ, যার মাধ্যমে আমরা সংগঠিত হচ্ছিলাম আরো বড় আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য। এরপরে আমাদের সামনে রয়েছে সাধারণ নির্বাচন, 1970-এর নির্বাচন। এটি আবারও আমাদের সামনে প্রমাণ করে দিয়েছিল যে বাঙালি যতবারই নির্বাচনে বিজয়ী হোক না কেন, তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে না। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন হয় 1970 সালে 7 ডিসেম্বর এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় 17 ডিসেম্বর। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। এটাও ইম্পর্টেন্ট। প্রথম সমগ্র পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 313টি। এর মধ্যে এখানে হিসাবটা একটু জটিল। এই 313টি আসনের মধ্যে সাধারণ আসন ছিল 300টি এবং সংরক্ষিত নারী আসন ছিল 13টি। 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 169টি এবং পশ্চিম পাকিস্তানের জন্য ছিল 144টি। এই পূর্ব পাকিস্তানে যে 169টি আসন ছিল তার মধ্যে 167টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। অন্যদিকে পশ্চিম পাকিস্তান পিপলস পার্টি যেটাকে পিপিপি বলে, সেই পশ্চিম পাকিস্তান পিপলস পার্টি 138টি সাধারণ আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন সহ সর্বমোট 88টি আসন পায়। প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসন সহ 310 আসনের মধ্যে আওয়ামী লীগ অর্জন করে 298টি আসন, অর্থাৎ ল্যান্ডস্লাইড ভিক্টরি, বিশাল বিজয়। শুধুমাত্র নিজ প্রদেশেই নয়, সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতাই কিন্তু লাভ করে আওয়ামী লীগ। এবং আমরা বাকি ইতিহাসটুকুও জানি যে এই
ল্যান্ডস্লাইড ভিক্টরি সত্ত্বেও তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়নি। আমাদের এই স্লাইডটাতে আরেকটা টেবিল আছে, সেটা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী বিষয়ক, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন, প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান। এবার আমরা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার যে ইতিহাস রয়েছে সেখানে প্রবেশ করব। আমরা মুক্তিযুদ্ধের সময় যে ঘটনার ক্রম রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। মুক্তিযুদ্ধ 1971 সালে আনুষ্ঠানিকভাবে 26শে মার্চ শুরু হলেও মার্চ মাসের পুরোটা সময় জুড়েই অত্যন্ত ঐতিহাসিকভাবে সিগনিফিকেন্ট কিছু ঘটনা ঘটে, যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। 2রা মার্চ 1971 সালে সর্বপ্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। যে পতাকাটা কিন্তু বর্তমানের পতাকার মতো নয়, যেটি মানচিত্র খচিত একটি পতাকা ছিল, সেটি উত্তোলন করেন আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। তিনি সে সময় ডাকসুর ভিপি ছিলেন। এই দিনটিকে পতাকা দিবস হিসেবেও পালন করা হয়। পরবর্তীতে 3রা মার্চ পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর সামনে পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। সেই অনুষ্ঠানেই বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেয়া হয়। পরবর্তীতে ঐতিহাসিক 7ই মার্চ, এটি শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র পৃথিবীর ইতিহাসে অন্যতম আলোচিত একটি ভাষণ, যে ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শুধুমাত্র দেশের মানুষকে ঐক্যবদ্ধই করেননি, তিনি সাধারণ মানুষকে, একদম নিরস্ত্র মানুষকেও লড়াই করবার জন্য প্রেরণা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। এই 7ই মার্চ ভাষণের মূলত 4টি বিষয়বস্তু ছিল। প্রথমত সামরিক আইন প্রত্যাহার, দ্বিতীয়ত সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে যাওয়ার আহ্বান, তৃতীয়ত গণহত্যার তদন্ত এবং চতুর্থত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। আমরা জানি যে এর কোনোটি তৎকালীন শোষক গোষ্ঠী মেনে নেয়নি, কোনোটি বাস্তবায়িত হয়নি এবং তার মাধ্যমেই কিন্তু একটা সময় যে মুক্তিযুদ্ধ তার সূচনা হয়েছিল। পরবর্তীতে 12ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত এক সভায় পটুয়া কামরুল হাসানের আহ্বানে শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনি লক্ষ্য করছেন যে পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় ফুল, এভাবে করে কিন্তু একটা জাতির কিংবা একটা নতুন রাষ্ট্রের পরিচয় পেতে শুরু করে, রাষ্ট্রটা যে একটু একটু করে গড়ে উঠতে শুরু করছে তার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। 14ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তানি শাসকদের দেওয়া সকল খেতাব বর্জন করেন। এটিও একটি বড় পদক্ষেপ আমাদের স্বাধীনতার ক্ষেত্রে, কারণ এর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মানুষরাও যে আস্তে আস্তে এই স্বাধীনতার দাবির সাথে একাত্ম হচ্ছেন তা আমরা বুঝতে পারছি। 19শে মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি ছিল সেই দল যারা প্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। 23শে মার্চ পাকিস্তান দিবস। সেই পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের অফিস আদালত সহ সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলিত হয়। এখানটাতে কিন্তু সরাসরি ভাবে পাকিস্তানের রাষ্ট্রকে প্রত্যাখ্যান করে নতুন বাংলাদেশ রাষ্ট্রকে গ্রহণ করতে আমরা দেখছি দেশের সাধারণ নাগরিককে, এমনকি সরকারি অফিস দপ্তরগুলো তখন সেই দাবির সাথে একাত্ম হয়ে গিয়েছে। পরবর্তীতে 25শে মার্চ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই অপারেশন সার্চলাইটের সূচনা ঘটিয়ে পাকিস্তানে চলে যান। জেনারেল টিক্কা খানের তত্ত্বাবধানে এই অপারেশন পরিচালিত হয়। ঢাকা শহরের অভিযানের দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী। রাত 11টায় ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম সেনা অভিযান শুরু হয় এবং প্রথম আক্রমণের শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন, বিডিআর যেটা তখন ইপিআর ছিল, ইপিআর পিলখানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। এই 25শে মার্চের এই গণহত্যা মাধ্যমেই আমাদের স্বাধীনতার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায়। আমরা জানি যে তখনই 26শে মার্চ অর্থাৎ 25শে মার্চের রাতে 26শে মার্চ প্রথম প্রহরে গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে প্রথমে এম এ হান্নান 26 তারিখে এবং পরবর্তীতে 27শে মার্চ মেজর জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। 4 এপ্রিল মার্চ মাসে
বাঙালির বিরুদ্ধে কিংবা 25শে মার্চ পরবর্তী সময়ে 25, 26, 27 মার্চের সময় বাঙালির বিরুদ্ধে, আম জনতার বিরুদ্ধে, নিরস্ত্র নাগরিকের বিরুদ্ধে যে ধরনের হত্যাকাণ্ড হয়, সেই ধাক্কা সামলে উঠে অত্যন্ত দ্রুত এপ্রিল মাসের শুরুতেই আমরা সংঘবদ্ধ হতে শুরু করি, সংগঠিত হতে শুরু করি। হবিগঞ্জের চা বাগানে কর্নেল এমএজি ওসমানীর নেতৃত্বে মুক্তি ফৌজ গঠিত হয়। আবার 10ই এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয়। আমরা অস্থায়ী সরকার সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো, কিন্তু এই অস্থায়ী সরকার আপাতত এটুকু জানা প্রয়োজন যে অস্থায়ী সরকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করবার জন্য। 17ই এপ্রিল মুজিবনগরে আওয়ামী লীগের গণপ্রতিনিধিদের নিয়ে অস্থায়ী সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয়। সরকার গঠিত হয়েছিল 10ই এপ্রিল, শপথ গ্রহণ হয়েছিল 17ই এপ্রিল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করার অধ্যাপক ইউসুফ আলী। এই দুটো তথ্য থেকেও অনেক প্রশ্ন আসে। এই দুটো নাম তাই মনে রাখতে হবে, আব্দুল মান্নান এবং অধ্যাপক ইউসুফ আলী। একই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। 18ই এপ্রিল সর্বপ্রথম বিদেশি কোনো মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। কলকাতায় পাকিস্তানের যে হাই কমিশন ছিল, সেই হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী তার মিশনের 65 জন কর্মকর্তা কর্মচারী সহ পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের আনুগত্য ঘোষণা করেন। তিনি কলকাতার হাই কমিশন ভবনের শীর্ষে বাংলাদেশের পতাকা ওড়ান। বিদেশের মাটিতে এটি প্রথম ঘটনা যখন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল। এরপরে 21শে নভেম্বর, মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ দিন তারিখ রয়েছে। অপারেশন জ্যাকপট রয়েছে, মাঝখানটাতে কনসার্ট ফর বাংলাদেশ রয়েছে। এরকম অনেক বড় বড় ঘটনা ঘটেছে, যেটা কিনা আমাদের যে বই রয়েছে বইয়ের থেকে পড়তে হবে। আমরা যেহেতু শুধুমাত্র চৌম্বক অংশগুলো তুলে আছি, তার মানে কিন্তু এই না যে এর বাইরে আর কোনো পড়ার মতো তারিখ নেই, আর অনেক বড় বড় ঘটনা রয়েছে। 21শে নভেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনী গঠিত হয়। বাংলাদেশ তার 3 বাহিনী একত্রে আক্রমণ শুরু করে। 6ই ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত জেলা হয় যশোর। যশোর তখন প্রথম শত্রুমুক্ত জেলা হয়। পরবর্তীতে আমরা জানি যে 14ই ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী, রাজাকার ও আলবদররা পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করে, যাতে বাংলাদেশ যদি স্বাধীন হয় বা মুক্ত হয় তখনও যাতে বাংলাদেশকে মেধাশূন্য করে ফেলা যায়। এবং অবশেষে আমরা জানি যে 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্বাধীন দেশ হিসেবে, পূর্ণাঙ্গ মুক্ত বিজয়ী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ ঘটায়। এই 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণ, সেটি শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসের একটি অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা। কারণ এটি পৃথিবীর ইতিহাসে প্রথম পাবলিক সারেন্ডারের ঘটনা ছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও যখন জার্মান বাহিনী কিংবা জাপান যখন আত্মসমর্পণ করে, সেটা কিন্তু প্রাইভেট সেরেমনি ছিল, অর্থাৎ বদ্ধদ্বার অবস্থায় সে আত্মসমর্পণ হয়। কিন্তু এই 16 ডিসেম্বরের আত্মসমর্পণ ছিল পাবলিক সেরেমনি, এবং সেই কারণটাতে এটা ঐতিহাসিকভাবে অত্যন্ত স্মরণীয়। আমরা এই মুজিবনগর অস্থায়ী সরকার সম্পর্কে জানবো বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি গঠিত হয় মেহেরপুরের মুজিবনগরে, যার পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলার ভবের পাড়া। মুজিবনগর অস্থায়ী সরকার, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, 10 এপ্রিল গঠিত হয় এবং শপথ পাঠ হয় 17 এপ্রিল। মুজিবনগর ছিল কুষ্টিয়া জেলার অধীনে। আরো একটি প্রশ্ন হয় যে মুজিবনগর কয় নম্বর সেক্টরের অংশ ছিল? উত্তর হবে 8 নম্বর সেক্টর। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবার চেষ্টা করবেন। বাংলাদেশের অস্থায়ী রাজধানীও ছিল মুজিবনগর। সর্বদলীয় উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং এই উপদেষ্টা পরিষদে 6 জন ছিলেন। আমি 6 জনের নাম বলে দিচ্ছি, আপনারা যদি সম্ভবভাবে মনে রাখবেন। কমরেড মনি সিং, অধ্যাপক মোজাফফর আহমদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ এবং খন্দকার মোশতাক আহমদ। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলে আমরা, যদি প্রশ্ন আসে যে নিম্নের কে সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, তাহলে আমরা উত্তর করতে পারবো। আর যে প্রধান তথ্যগুলো, মুজিবনগর অস্থায়ী সরকারের প্রধান দায়িত্বে কে কে ছিলেন, এটা কিন্তু আমাদের জানতে হবে। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকায় ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমদ, অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ এবং স্বরাষ্ট্র সরবরাহ কৃষি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান। একটা ছোট্ট তথ্য মনে করিয়ে দিই, এই যে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী হলেও যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের প্রথম বাজেট কে ঘোষণা করেন, তাহলে কিন্তু আমরা উত্তর করব না যে ক্যাপ্টেন মনসুর আলী, কারণ ক্যাপ্টেন মনসুর আলী ঘোষণা করেননি বাজেটটি। প্রথম যে বাজেট মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭২ সালে সেই বাজেটটি ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ। তাই এই ভুলটি করা যাবে না, ক্যাপ্টেন মনসুর আলী যদিও মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন, প্রথম বাজেট তিনি ঘোষণা করেননি। আমরা মুজিবনগরের সেক্টর এবং সেক্টর কমান্ডারদের সম্পর্কে জানবো। আমরা জানি যে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনা করবার জন্য। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। আমি যখন সাধারণ জ্ঞান নিজে ক্লাসে পড়াতাম তখন যেই কনফিউশনটা হতো অনেক ছাত্রের মধ্যে, তারা এই কর্নেল এম এ রব এবং আসম আব্দুর রবের মধ্যে একটু মিলিয়ে ফেলতেন। চিফ অফ স্টাফ হচ্ছেন কর্নেল এম এ রব এবং 1971 সালে ডাকসুর ভিপি ছিলেন আসম আব্দুর রব, দুজন কিন্তু আলাদা মানুষ, এটা মিলিয়ে ফেলা যাবে না। অন্যদিকে বিমান বাহিনীর প্রধান এবং উপসেনা প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। কর্নেল এম এ জি ওসমানী সেনাবাহিনীতে 3টি ব্রিগেড গঠন করেন, এগুলো হচ্ছে জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। একটা ছোট্ট জিনিস আমি মনে করিয়ে দিই, এই জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্সের যারা কমান্ডার ছিলেন, জেড ফোর্সের ব্রিগেড কমান্ডার ছিলেন জিয়াউর রহমান, এস ফোর্সের ব্রিগেড কমান্ডার ছিলেন কে এম শফিউল্লাহ, কে ফোর্সের ব্রিগেড কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ। জেড ফোর্সের জেড ফর জিয়াউর রহমান, এস ফোর্সের এস ফর শফিউল্লাহ, কে ফোর্সের কে ফর খালেদ মোশাররফ। এই তিনজনের নামের অদ্যাক্ষর দিয়েই এই ফোর্সগুলো গঠিত হয়েছিল। আমরা এই সেক্টর কমান্ডারদের এবং সেক্টরে কোন কোন অঞ্চল ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন টেবিলে অনেক অঞ্চলের নাম আছে। সবগুলো কি ভাইয়া মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে? নট নেসেসারিলি, কিন্তু আপনি যদি মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো। কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেগুলো আমি বলে দিব, যেমন 1 নম্বর সেক্টরে কোন অংশটুকু ছিল, এটা কিন্তু প্রায়শই প্রশ্ন হয়। হ্যাঁ, মূলত চট্টগ্রাম বিভাগ বলতে আমরা যে জায়গাটুকু চিনি সেইটাই ছিল 1 নম্বর সেক্টরে। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায়শই হয়। 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। এক্ষেত্রে জেনে রাখা ভালো যে মেজর জিয়াউর রহমান এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন এবং মেজর রফিকুল ইসলাম জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন। 2 নম্বর সেক্টরকে নিয়েও একটা প্রশ্ন হয় যে ঢাকা শহর কোন সেক্টরের অংশ ছিল। এই প্রশ্নটা আমি অনেকবার হতে দেখেছি। এই প্রশ্নের উত্তর হচ্ছে 2 নম্বর সেক্টর। এই সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং মেজর হায়দার। জেনে রাখা ভালো যে মেজর খালেদ মোশাররফ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সেক্টরের দায়িত্বে ছিলেন এবং মেজর হায়দার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সেক্টরের দায়িত্বে ছিলেন। 3 নম্বর সেক্টরের এলাকা আপনি যদি চান তাহলে এখান থেকে দেখে মনে রাখতে পারেন। কুমিল্লার অংশবিশেষ এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে এই অঞ্চল গঠিত ছিল। অন্যদিকে এটার সেক্টর কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ এবং মেজর নুরুজ্জামান। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মেজর শফিউল্লাহ এটির দায়িত্বে ছিলেন এবং মেজর নুরুজ্জামান সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এটির দায়িত্বে ছিলেন। কে কবে পর্যন্ত ছিলেন ভাইয়া, এখান থেকে কি প্রশ্ন হতে পারে? খুবই রেয়ার, খুবই আনইউজুয়াল ঘটনা হবে। তবু জেনে রাখা ভালো যে এখানে 2 জন ব্যক্তি ছিলেন এবং তাদের নামগুলো জেনে রাখা ভালো। 4 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টরে সিলেটের পূর্বাঞ্চল এবং খোয়াই, শায়েস্তাগঞ্জ। এগেন আপনি যদি মনে রাখতে পারেন খুবই ভালো। আমার মনে হয় সিলেটের পূর্বাঞ্চল এতটুকু মনে রাখাই যথেষ্ট হবে। এই সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত এবং ক্যাপ্টেন আব্দুর রব। এর পরবর্তীতে আমরা 5 নম্বর সেক্টরে দেখতে পাচ্ছি সিলেটের পশ্চিমাঞ্চল। আবারও আপনি যদি পুরোটুকু মনে রাখতে পারেন খুবই ভালো হয়। সিলেটের পশ্চিমাঞ্চল বৃহত্তর ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অঞ্চল।
যদি এই অঞ্চলগুলো মনে রাখতে না পারেন আমার মনে হয় না খুব বেশি বিপদ হবে, কিন্তু মনে রাখতে পারলে ভালো। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। 6 নম্বর সেক্টর হচ্ছে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর ও ঠাকুরগাঁও। উইং কমান্ডার বাসা, তিনি 6 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন। 7 নম্বরে ছিলেন সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশবিশেষ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। আবারও আপনি যদি এলাকার নাম মনে রাখতে পারেন খুবই ভালো, না রাখতে পারলেও এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। মেজর নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। 8 নম্বর সেক্টরে সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা পর্যন্ত খুলনা জেলা এলাকা ছিল। এইখানটাতে 8 নম্বর সেক্টর নিয়ে আরেকটা প্রশ্ন, আমি কিন্তু এর আগে বলেছি 1 নম্বর সেক্টর নিয়ে একটা প্রশ্ন হয় 1 নম্বর সেক্টরে কোন অঞ্চল ছিল, 2 নম্বর সেক্টর নিয়ে প্রশ্ন হয় যে ঢাকা শহর কোন অঞ্চলে ছিল, 8 নম্বর সেক্টর নিয়ে যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে মুজিবনগর কোন সেক্টরের অংশ ছিল, তার উত্তর হচ্ছে 8 নম্বর। তো এটাও মনে রাখা ভালো। মেজর ওসমান চৌধুরী এবং মেজর এম এ মঞ্জুর এই অঞ্চলের সেক্টর কমান্ডার ছিলেন। মেজর ওসমান চৌধুরী আগস্ট পর্যন্ত, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তী আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম এ মঞ্জুর এই সেক্টরের দায়িত্বে ছিলেন। এরপরে 9 নম্বর সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল ও বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা, এই অঞ্চল হচ্ছে 9 নম্বর সেক্টর। এখানে মেজর আব্দুল জলিল ও এম এ মঞ্জুর দায়িত্বে ছিলেন। মেজর আব্দুল জলিল এখানে এখানটাতে তিনি ডিসেম্বর পর্যন্তই দায়িত্বে ছিলেন। এম এ মঞ্জুর এখানে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ছিলেন। এরপরে 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে নৌপথ বা নৌবাহিনীর সেক্টর কোনটি, তার উত্তর হচ্ছে 10 নম্বর সেক্টর। তাই এটাও আমাদেরকে একটু খেয়াল করে মনে রাখতে হবে। এটার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন সেক্টরের নির্দিষ্ট একজন বা দুজন সেক্টর কমান্ডার নেই, সেটির উত্তর 10 নম্বর সেক্টর। কারণ এইখানে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন, অর্থাৎ নির্দিষ্ট একজন বা দুজন সেক্টর কমান্ডার না থেকে ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণই, এবং এইটির কোনো একই এলাকায় অবস্থিত কোনো সেক্টরের এরিয়া ছিল না, দেশের সকল নৌপথ এই সেক্টরের অংশ ছিল, অর্থাৎ অভ্যন্তরীণ নৌপথ যেখানে নদী পথ রয়েছে এবং সমুদ্র উপকূলীয় যে চট্টগ্রাম ও চালনা এলাকা সেটা এই সেক্টরের অংশ ছিল। 11 নম্বর সেক্টরে কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা, যার সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু তাহের এবং ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ। এই হচ্ছে সেই সেক্টরের মানচিত্র। যারা একটু সময় নিয়ে মানচিত্রটা একটু দেখে নিতে পারবেন তাদের জন্য খুবই চমৎকার হবে। আশা করি আপনারা সবাই সময় করে জিনিসটা একটু দেখে নেবেন। এবার স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি, অনেকগুলো তারিখ দেয়া আছে দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় সবগুলো তারিখ আপনাকে মুখস্থ রাখতে হবে তা না, দেশটা মুখস্থ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কেবলমাত্র প্রথম যে দুটো তারিখ আছে, অর্থাৎ প্রথম দেশ ভারত 6 ডিসেম্বর এবং দ্বিতীয় দেশ ভুটান 6 ডিসেম্বর, এই তারিখ দুটো মনে রাখা দরকার। এছাড়া আপনাকে ইরাক কবে স্বীকৃতি দিয়েছে এরকম প্রশ্ন হবার সম্ভাবনা তুলনামূলক কম। আপনাকে জিজ্ঞেস করা হতে পারে প্রথম আরব দেশ কোনটি, প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কোনটি, প্রথম মুসলিম দেশ কোনটি, এইভাবে করে প্রশ্নগুলো হবে। সুতরাং প্রত্যেকটি তারিখ যে আপনাকে মুখস্থ করতে হবে ব্যাপারটা তা না, কিন্তু এই টেবিলটি অবশ্যই পড়তে হবে। মুক্তিযুদ্ধের খেতাব, এটি নিয়েও অনেক প্রশ্ন হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বীরশ্রেষ্ঠ 7 জন রয়েছেন, সকলেই মরণোত্তর। আমরা কিছুক্ষণ পরে তাদের তথ্যগুলো জেনে নিব। বীর উত্তম আছেন 69 জন, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, একটু পরেই বলছি। বীর বিক্রম রয়েছেন 175 জন এবং বীর প্রতীক রয়েছেন 426 জন। মোট খেতাব পেয়েছেন 677 জন। প্রথমে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন 68 জন, পরবর্তীতে 2010 সালে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত হন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। হ্যাঁ, তো ওই খেতাবটা পরিবর্তিত হয়েছিল। এই মুক্তিযুদ্ধের খেতাব সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন
হতে পারে। যেমন মুক্তিযুদ্ধে প্রথম বীরুত্তম খেতাব কে পেয়েছেন? এটার উত্তর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। আপনারা লক্ষ্য করছেন যে আব্দুর রব নামে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত 3 জন চরিত্রের সাথে পরিচিত হলাম। হ্যাঁ, আমরা দেখেছি একজন ডাকসুর ভিপি, একজন মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ এবং একজন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। সো এই নামটাও আমাদের মনে রাখা সম্ভবত দরকার। আদিবাসী, একমাত্র আদিবাসী হিসেবে বীর বিক্রম উপাধি পেয়েছেন ইউকেচিন মার্মা। তিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করতেন। নারী বীর প্রতীক, এই বিষয়েও কিন্তু প্রায়শই প্রশ্ন হয়ে থাকে। নারী বীর প্রতীক ছিলেন ক্যাপ্টেন সিতারা বেগম এবং তারামন বিবি। ক্যাপ্টেন সিতারা বেগম 2 নম্বর সেক্টরে এবং তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তারামন বিবিকে খেতাব দেওয়া হয় 1995 সালের 19 ডিসেম্বর, অর্থাৎ মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার 24 বছর পরে তাকে এই খেতাবটি দেওয়া হয়। আর সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বীর প্রতীক, তার ডাকনাম লালু। আমার সৌভাগ্য হয়েছিল লালু ভাইয়ের সঙ্গে একবার দেখা করার, অসাধারণ একজন অনবদ্য ব্যক্তিত্ব। আরেকটি মজার তথ্য হচ্ছে একমাত্র বিদেশি খেতাবধারী মুক্তিযোদ্ধা হলেন WS ওডারল্যান্ড। তাকে নিয়ে প্রায়শই প্রশ্ন হয় যে তিনি কোথায় কাজ করতেন, কি চাকরি করতেন। তিনি বাটা শু কোম্পানিতে চাকরি করতেন এবং WS ওডারল্যান্ডকে নিয়ে অ্যাডমিশন টেস্টে অনেকবার প্রশ্ন হয়েছে, এমনকি আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম হয়তো সেবারও এটা নিয়ে প্রশ্ন হয়েছিল। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। 7 জন বীর শ্রেষ্ঠকে নিয়ে আমাদেরকে আরেকটু গভীরভাবে হয়তো জানা দরকার। আমরা কিছু তথ্য এখানটাতে দেখতে পাচ্ছি, কে কোন ডিভিশনে কাজ করতেন, তাদের পদবি কি ছিল, তারা কোন সেক্টরে কাজ করতেন। আমি উল্লেখযোগ্য কয়েকটা যেখান থেকে প্রশ্ন বেশি হয় সেই জায়গাগুলো একটু ধরিয়ে দেবার চেষ্টা করি। যেমন বিশেষ তথ্য বলে একটা কলাম আমরা রেখেছি এখানে। মোস্তফা কামাল সবার আগে তিনি শহীদ হয়েছিলেন, তো এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। মতিউর রহমানের সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্টর নেই, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মুক্তিবাহিনীতে জয়েন করবার সুযোগই পাননি। তিনি পাকিস্তান থেকে পালিয়ে আসার সময়ই প্লেন ক্র্যাশ করে মারা যান এবং পরবর্তীতে তার যেই সমাধি, সেই সমাধিও হয়েছিল করাইয়ের মাশরুর বিমানবন্দরে। পরবর্তীতে বাংলাদেশ সরকার সেই মরদেহ উদ্ধার করে বাংলাদেশে বর্তমানে মিরপুরে তাকে সমাধিস্থ করেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সম্পর্কে। তিনি 10 নম্বর সেক্টরে কাজ করতেন এবং তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায় যে রাজাকার কিংবা পাকিস্তানি সেনাবাহিনীরা তার মৃতদেহকে নষ্ট করে কিংবা নদীতে এমনভাবে ভাসিয়ে দেয় যাতে করে তার মৃতদেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সর্বশেষ শহীদ হন মুক্তিযোদ্ধা। এই বীরশ্রেষ্ঠদের মধ্যে একটা জিনিস বলা দরকার, মোস্তফা কামাল আমরা যে বলছি সবার আগে শহীদ হন, 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে সবার আগে শহীদ হয়েছেন মোস্তফা কামাল এবং সবার শেষে শহীদ হয়েছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তিনি 14 ডিসেম্বর শহীদ হয়েছেন। পাশাপাশি আপনি এই বীরশ্রেষ্ঠদের জন্ম মৃত্যু তারিখ সাল চাইলে জেনে নিতে পারেন। খুব সহসা যে প্রশ্ন হয় ব্যাপারটা তা না, কিন্তু যদি আপনি জেনে নেন আপনার জন্যই ভালো, এটা আপনি চাইলে জেনে নিতেই পারেন। এবার পরবর্তীতে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান সম্পর্কে আমাদের একটু জানা দরকার। মুক্তিযুদ্ধে শুধুমাত্র বাংলাদেশের মানুষই নয়, আমরা বহির্বিশ্ব থেকে অনেক মানুষের কাছ থেকে সহায়তা লাভ করেছি। তাদের সমর্থনের কারণে আমাদের এই যাত্রা আরো সফল হয়েছে। সাইমন ড্রিং প্রথম যিনি আছেন, তিনি একজন সাংবাদিক এবং তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করতেন 18 বছর বয়স থেকেই। তিনি একজন ব্রিটিশ ভদ্রলোক, তিনি তার জন্ম ইংল্যান্ডে। তিনি দীর্ঘ সময় ধরে যুদ্ধ, অভ্যুত্থান এবং বিপ্লবের উপরে সাংবাদিকতা করে এসছেন। মুক্তিযুদ্ধের সময় মানে মুক্তিযুদ্ধের আগে 6 মার্চ সময় পাকিস্তান সরকার সকল সাংবাদিকদেরকে দেশ থেকে, বিদেশি সাংবাদিকদেরকে দেশ থেকে বের করে দিচ্ছিল, যাতে করে এটা অনেকটা সেই গণহত্যার একটা প্রস্তুতি ছিল। কারণ যদি গণহত্যা চলাকালীন সময় বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে থেকে যায় বা এই ভূখণ্ডে থেকে যায়, তাহলে কিন্তু পৃথিবীর মানুষ জেনে যাবে। তো সেই কারণে সেই সামরিক জান্তা
একে একে বিদেশি সাংবাদিকদেরকে বের করে দিচ্ছিল। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাইমন রিং লুকিয়েছিলেন এবং সমগ্র মুক্তিযুদ্ধের বিশেষ করে ঢাকা এলাকার অনেক ভয়াবহ ঘটনাগুলো সাইমন রিং তুলে ধরেন এবং তিনি সমগ্র বিশ্বের কাছে এই ঘটনাগুলো জানিয়ে দেন। এতে করে সমগ্র বিশ্ব, তিনি লন্ডনের টেলিগ্রাফ পত্রিকায় এই সংবাদগুলো প্রকাশ করতেন। তিনি 27 মার্চ যখন কারফিউ উঠিয়ে নেওয়া হয় 1971 সালে, তখন তিনি ইকবাল হল, রাজারবাগ, পুরান ঢাকা বিভিন্ন জায়গায় ঘুরে রিপোর্ট করেন এবং বিশ্বকে এই গণহত্যা সম্পর্কে, এই জেনোসাইড সম্পর্কে তিনি জানান এবং বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য করেন। পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন দুজনের পরিচয়টা একসাথে দিতে চাই, কারণ তাদের যে যোগাযোগটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তা অনেকটা একই সাথে। পণ্ডিত রবিশঙ্কর 1920 সালে ভারতে জন্মগ্রহণ করলেও তার আদি নিবাস, তার পৈতৃক নিবাস বাংলাদেশের নড়াইল জেলায়। 71 সালের মাঝামাঝি সময় মুক্তিযোদ্ধাদের কাছে যখন পর্যাপ্ত অস্ত্র ছিল না, খাদ্য ছিল না, ভারতে 1 কোটি শরণার্থী রয়েছেন, তাদের কাছেও খাদ্যের সংস্থান খুব কম, বাংলাদেশের ভিতরে অনেকে উদ্বাস্তু রয়েছেন। তো এই সময় আমাদের ত্রাণের প্রয়োজন ছিল, অর্থ সাহায্যের প্রয়োজন ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সাহায্য, বৈদেশিক সমর্থনের প্রয়োজন ছিল। সেই সময় পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনের উদ্যোগে 1 আগস্ট 1971 সালে একটা কনসার্ট আয়োজিত হয় নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে এবং তার নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এবং সেইখানটাতে শুধুমাত্র বাংলাদেশের জন্য ত্রাণ সংগ্রহ করা, তহবিল সংগ্রহ করাই হয়নি, বরং সমগ্র বিশ্বের সামনে বাংলাদেশের বিরুদ্ধে যে ভয়াবহ গণহত্যা চলছে, যে ভয়াবহ অত্যাচার চলছে, সেই সম্পর্কে সমগ্র বিশ্বকে জানানো হয় এবং বাংলাদেশের পক্ষে যে সমর্থন রয়েছে সেই সমর্থনটা জোগাড় করা হয়। জর্জ হ্যারিসন সেই সময় একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি বিখ্যাত সঙ্গীত দল দ্য বিটলসের একজন সদস্য ছিলেন। তিনি এই ব্রিটিশ পপ শিল্পী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেই একই কনসার্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই কনসার্ট থেকে $2,50,000, $2.5 লক্ষ উদ্বাস্তুদের জন্য সংগ্রহ করা হয় এবং সেই তহবিলে প্রদান করা হয়। অ্যালেন গিন্সবার্গ সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যালেন গিন্সবার্গ একজন অনেকটা প্রতিষ্ঠান বিরোধী একজন কবি, সাহিত্যিক, লেখক ছিলেন, যিনি 50 দশকে মার্কিন যে কাউন্টার কালচার ছিল সে কাউন্টার কালচারাল আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। 1971 সালে তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, ভারতীয় যে কবি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন, তার সাথে বিভিন্ন শরণার্থী শিবিরগুলো ঘুরে বেরিয়েছিলেন। এই সময় তিনি যশোরের অভিজ্ঞতা নিয়ে একটা কবিতা লেখেন যার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। ইন্টারেস্টিং বিষয় যে এই প্রশ্নটা আমার অ্যাডমিশন টেস্টে এসেছিল যে সেপ্টেম্বর অন যশোর রোড গানটি বা কবিতাটি কে লিখেছেন। পরবর্তীতে এই গানটিতে সুর দেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বব ডিলান, নোবেল পুরস্কার বিজয়ী বব ডিলান। এবং এই গানটির মাধ্যমে এই গানটি যখন তিনি কনসার্টে গান এবং কনসার্টে গাওয়ার মাধ্যমে বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। যেটা বলছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবলমাত্র গোলা বারুদের যুদ্ধ নয়, কেবলমাত্র পথে প্রান্তরের যুদ্ধ নয়, এটি একটি সাংস্কৃতিক যুদ্ধও বটে। বাঙালি জাতিসত্তার সাথে একাত্ম হয়ে যাচ্ছিল যখন সমগ্র বিশ্ব, তখন তারাও গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে তাদের একাত্মতা আমাদের সঙ্গে প্রকাশ করছিল। জগজিৎ সিং অরোরা বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত মুহূর্তে বা বাংলাদেশের বিজয়ের চূড়ান্ত মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি নাম। 1971 সালে যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে, তারা কিন্তু যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সেই যৌথ বাহিনীর প্রতিনিধিত্ব করছিলেন জগজিৎ সিং অরোরা। তিনি 16 ডিসেম্বর যেই আত্মসমর্পণের সেরেমনি হয়, যে অনুষ্ঠান হয়, সেখানটাতে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে নিয়াজি, আমরা যাকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মসমর্পণ দলিল রয়েছে, সেই দলিলটি গ্রহণ করেন তার কাছ থেকে। সেই দলিলে তিনি যৌথ বাহিনীর পক্ষ থেকে স্বাক্ষরও করেন। সর্বশেষ WS ওরেলল্যান্ড, যার সম্পর্কে একটু আগে বলছিলাম, তিনি একজন ডাচ অস্ট্রেলিয়ান সামরিক কমান্ডো অফিসার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের 4র্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক
খেতাবে ভূষিত হয়েছেন এবং একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা যাকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, অনেক প্রশ্ন হয়। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ, অসাধারণ একটি উপন্যাস এবং অসাধারণ একটি চলচ্চিত্র, দেখা উচিত। জাহান্নাম হতে বিদায়, শওকত ওসমান। আমার বন্ধু রাশেদ, মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, আবারও অসাধারণ একটি উপন্যাস এবং অসাধারণ একটি চলচ্চিত্র। রাইফেল রোটি অরাত, আনোয়ার পাশা লিখেছেন। একটু জানা দরকার, আনোয়ার পাশা কর্তৃক রচিত রাইফেল রুটি অরাত কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস, এটাও আমাদের জানা দরকার। নিষিদ্ধ লোবান লিখেছেন সৈয়দ শামসুল হক। একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। খাঁচায় লিখেছেন রশিদ হায়দার। দেয়াল লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। একটু খেয়াল রাখতে হবে যে দেয়াল নামে কিন্তু হুমায়ুন আহমেদেরও একটি রাজনৈতিক উপন্যাস রয়েছে, সেটি ৭১ পরবর্তী বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে লেখা, কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক যেই দেয়াল উপন্যাসটি লেখা সেটি আবু জাফর শামসুদ্দিন কর্তৃক লেখা হয়েছে। কাঁটাতারে প্রজাপতি লিখেছেন সেলিনা হোসেন। মা লিখেছেন আনিসুল হক এবং আবারও অসাধারণ একটি উপন্যাস, আমার খুবই প্রিয় একটি উপন্যাস। উপমহাদেশ লিখেছেন আল মাহমুদ। এই সাহিত্যগুলোর নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে চেষ্টা করতে হবে। আরো কিছু সাহিত্য রয়েছে, কিছু গ্রন্থ রয়েছে। ৭১ দিনগুলি, জাহানারা ইমামের দিনলিপিকে কেন্দ্র করে বা দিনলিপিটিকেই কনভার্ট করে পরবর্তীতে ৭১ দিনগুলি প্রকাশিত হয়। ৭১ ডায়েরি সুফিয়া কামাল লিখেছেন, সেখানটাতেও তার দিনলিপি তুলে ধরা হয়েছে। জাহানারা ইমাম এবং সুফিয়া কামাল একটি জায়গায় অনেক ঘনিষ্ঠ, তারা দুজনেই স্বাধীনতা পরবর্তী সময়ে রাজাকার বিরোধী আন্দোলন কিংবা সেই সময়ে ঘাতক দালাল নির্মূল কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, নেতৃত্ব প্রদান করেন এবং সেই রাজাকারদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটি ভূমিকা তারা পালন করেছিলেন। তারা বিশেষ করে জাহানারা ইমাম একজন শহীদ জননী হিসেবে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন সেই আন্দোলনে। আমি বীরাঙ্গনা বলছি লিখেছেন নীলিমা ইব্রাহিম। পায়ের আওয়াজ পাওয়া যায় লিখেছেন সৈয়দ শামসুল হক। স্মৃতিশহর লিখেছেন শামসুর রহমান। স্বাধীনতা ৭১ লিখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। গোল্ডেন এজ লিখেছেন তাহমিমা আনাম। নরকে লাল গোলাপ আলাউদ্দিন আল আজাদ। অবরুদ্ধ ৯ মাস আতাউর রহমান খান। লক্ষ প্রাণের বিনিময়ে মেজর রফিকুল ইসলাম। ৭১ দৃশ্য লিখেছেন শাহরিয়ার কবির এবং আমার ৭১ লিখেছেন ডক্টর আনিসুজ্জামান। এর বাইরেও আরো অসংখ্য উপন্যাস গ্রন্থ লেখা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য নয়, যদি কখনো সময় হয়, সুযোগ হয়, আমরা চেষ্টা করব এই বইগুলো, এই উপন্যাসগুলো, এই গ্রন্থগুলো একটু পড়বার। মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য ও স্থাপনা, আমরা এখানে ৬টা ভাস্কর্য বা স্থাপনা সম্পর্কে একটু দেখব, আমরা একটু মনে রাখবার চেষ্টা করব। বিশেষ করে স্থপতিদের নাম এখানটাতে খুবই গুরুত্বপূর্ণ। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বললে বা ছবি আমরা যদি সার্চ করি, আমরা সবার আগে এই ছবিটা খুঁজে পাই। কলা ভবনের সামনে একটি ভাস্কর্য, যাদের পড়ার সৌভাগ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিশ্চয়ই এই ভাস্কর্যটি দেখতে পাবেন। এটি ভাস্কর ছিলেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। সৈয়দ আবদুল্লাহ খালেদ এই ভাস্কর্যটির স্থপতি ছিলেন। ৭৩ সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং ৭৯ সালে এটি নির্মাণ সম্পন্ন হয়। জাতীয় স্মৃতিসৌধ আমরা হয়তো অনেকেই গিয়েছি। সৈয়দ মাইনুল হোসেন এটির স্থপতি। ১৯৭৮ সালে এটির নির্মাণ শুরু হয় এবং ১৯৮২ সালে এটির নির্মাণ শেষ হয়। এটির উচ্চতা ১৫০ ফুট এবং আপনি দেখতে পাচ্ছেন যে মোট ৭টি স্তম্ভ রয়েছে। ৭টি স্তম্ভের অনেকগুলো ভূমিকা রয়েছে, অনেকগুলো সিগনিফিকেন্স আছে এবং এই ৭টি, যেমন একটি অর্থ বা একটি সিগনিফিকেন্স হচ্ছে এই প্রত্যেকটি দেয়াল বা প্রত্যেকটি স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে ৭টি ধাপ, সেই ৭টি ধাপকে সিগনিফাই করে বা পরিচয় বহন করে। যেমন ৭টি ধাপ হচ্ছে ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬ সালের শাসনতন্ত্র, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান এবং ৭১ মুক্তিযুদ্ধ। এরপরে রয়েছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বা বদ্ধভূমি স্মৃতিসৌধ। এটির স্থপতি ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ জামে আল শফি। এটি নির্মাণ কাজ শুরু হয় ৯৬ সালে ১৯৯৬ সালে এবং নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৯ সালে। এটি এই রায়ের বাজারে এই জায়গাটিতে একটি বদ্ধভূমি ছিল, যেখানটাতে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়।
14 ডিসেম্বরে এই হত্যাকাণ্ডের একটি বড় অংশ গঠিত হয়েছিল এবং সেই ঘটনাটিকে চির স্মরণীয় করে রাখতে এবং সেই ঘটনার প্রতি শোক বহন করার জন্যই এই স্থাপনাটি সৃষ্টি করা হয়। ভাঙা দেয়াল সেখানটাতে যে শোকের যে চিহ্ন রয়েছে সেটিকে প্রকাশ করে। সংসপ্তক আরেকটি ভাস্কর্য আমাদের সামনে রয়েছে। এর ভাস্কর হামিদুজ্জামান খান। উদ্বোধন করা হয়েছিল 1990 সালের 26শে মার্চ। এটিও 1971 সালের স্মৃতিকে ধরে রাখতে এটি নির্মাণ করা হয়। মুজিবনগর স্মৃতিসৌধ, মেহেরপুর। এই স্মৃতিসৌধটি তানভীর কবির এর স্থপতি। 23টি ত্রিভুজ আকৃতির দেয়াল এখানটাতে রয়েছে, যা কিনা 1947 থেকে 1971 সাল পর্যন্ত 23 বছরের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। অর্থাৎ 23 বছরের যেই বঙ্গবন্ধুর ভাষায় বলতে গেলে 23 বছরের শোষণের ইতিহাস, বঞ্চনার ইতিহাস, সেই 23 বছরের প্রত্যেকটি বছরের জন্য একটি করে দেয়াল এখানটাতে রয়েছে। এবং সবশেষে এই স্লাইডের যেই সর্বশেষ ভাস্কর্যটির কথা উল্লেখ আছে, সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সাবাস বাংলাদেশের ভাস্কর নিতুন কুণ্ডু। আরেকটি প্রশ্ন করা হতে পারে যে এই ভাস্কর্যটি কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বা কোথায় অবস্থিত। এটা কিন্তু প্রায়শই প্রশ্ন হয়, মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত, সংসপ্তক কোথায় অবস্থিত, সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানতে হবে। নিতুন কুণ্ডু এটি 1991 সালে নির্মাণ করেন বা স্থাপনা করেন এবং এটি মুক্তিযুদ্ধে তরুণদের যে অবদান সেটিকে চির অম্লান করে রাখার জন্য এটিকে স্থাপনা করা হয়। এবং একটা মজার তথ্য হচ্ছে, নির্মাণ কাজ শেষে এর উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলা ইতিহাসের অসাধারণ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। 71-এর যিশু এবং গেরিলা নির্মাণ করেছেন বা পরিচালনা করেছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, যিনি নিজেও ক্র্যাক প্লাটুনের একজন মুক্তিযোদ্ধা। নদীর নাম মধুপতি, এটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। পতাকা পরিচালনা করেছেন এনায়েত করিম বাবুল। আগামী পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম, একজন মুক্তিযোদ্ধা করেছেন দিলদার হোসেন। ওরা 11 জন করেছেন চাষী নজরুল ইসলাম। অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এটি পরিচালনা করেছেন সুভাষ দত্ত। আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান। ধীরে বহে মেঘনা, আলমগীর কবির। আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। হাঙর নদীর তীরে, চাষী নজরুল ইসলাম। একটা ছোট্ট তথ্য বলে রাখি, হাঙর নদীর গ্রেনেড কিন্তু একটি উপন্যাসের নামও, এবং সে হাঙর নদী গ্রেনেডের উপন্যাসটি রচনা করেছেন সেলিনা হোসেন এবং চলচ্চিত্রটি তৈরি করেছেন চাষী নজরুল ইসলাম। তো এই পার্থক্যটুকু কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। পূর্ববর্তী বছরে এই প্রশ্নগুলো এসছে এবং প্রশ্ন কিন্তু প্রায়শই রিপিট হয়। তো আগের বছরের প্রশ্নগুলো দয়া করে সলভ করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে। যেমন উইং কমান্ডার এম.কে. বাসার কোন সেক্টরে ছিলেন? এটা সঠিক উত্তর হচ্ছে সেক্টর নাম্বার 6। এরপরে বীর প্রতীক উপাধিতে ভূষিত নারী কারা? এই প্রশ্ন এর আগে হয়েছে। ডাক্তার সেতারা বেগম এবং তারামন বিবি। পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ কত আসনে জয়লাভ করে? 167টি আসনে। এটাও আমরা আজকের ক্লাসেই পড়েছি। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি কতজন ছিলেন? আসামি ছিলেন 35 জন। আমরা সে সম্পর্কে এই ক্লাসে জানতে পেরেছি। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? তার উত্তর আমরা জেনেছি ভারত। বিদেশিদের মধ্যে কে বীর প্রতীকে ভূষিত হন? অনেকবার আমরা আজকের ক্লাসে পেয়েছি, W.S. ওডারল্যান্ড। এরপরে সেপ্টেম্বর অন যশোর রোড কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ, তাও আমরা জেনেছি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা আমরা পড়েছি, ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? এটাও কিন্তু আমি বলছিলাম যে প্রায়শই প্রশ্ন হয়। এটিও 8 নম্বর সেক্টরে ছিল এবং এই উত্তরটি আমাদের মনে রাখতে হবে। নৌ কমান্ডোদের সেক্টর কোনটি? এটিও আমি বলছিলাম যে অনেকবারই প্রশ্ন হয়। সো এই প্রশ্নটির উত্তর জানতে হবে 10 নম্বর সেক্টর। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কি? এই প্রশ্নটিও সম্প্রতি হয়েছে, 2016 সালে হয়েছে। আবাই তার নাম ছিল, ডাকনাম। এবং সবশেষ আজকের স্লাইডের সবশেষ প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। 8ই ফাল্গুন, এই তারিখটাও মনে রাখা ভালো। অর্থাৎ পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো কিন্তু সলভ করা খুবই দরকার। মাঝে মাঝে প্রশ্ন রিপিট হয়, তাই আমি আশা করব যে এই জায়গাগুলো আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। যারা এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবারই অনেক কাজে লাগবে। আমরা সবাই এই ক্লাস থেকে
তখনই লাভবান হতে পারবো যখন আমরা ক্লাসের স্লাইডের সাথে এবং ক্লাসের এই লেকচারটির সাথে সাথে সেই বইটা, আপনাদের কাছে যে সাধারণ জ্ঞানের যে বইটি রয়েছে সেটি যদি একটু পড়ি, তার সাথে যদি একটু মিলিয়ে দেখি এবং যদি একটু চর্চা করি। অনেকে একটু লিখে লিখে পড়তে পছন্দ করেন, সেটাও অত্যন্ত ভালো একটা অভ্যাস। যদি নিজে লেখেন তাহলে সেই অভ্যাসটা চালিয়ে যাবেন, এটি অনেককেই কাজে দেয়। আর আশা করি পরবর্তীতে অন্যান্য ক্লাসে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো এতটুকুই। আপনাদের সবার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন খুব ভালো হোক, শুভকামনা রইল।